সে অনেক কাল আগের কথা, যখন গৌরীপুর রাজ্যের রাজা ছিলেন মহেন্দ্র। মহেন্দ্র দেখতে সুদর্শন, ন্যায় বিচারক আর সৎ হওয়ায় রাজ্যের সকলে তাকে খুব ভালোবাসত। গৌরীপুর রাজ্যের প্রজা ধীরেন আর চন্দ্রিমার 3 মেয়ে, পূজা, রাত্রি ও শিবানী। বড় মেয়ে পূজার গায়ের রং কালো বলে বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। একদিন রাতের বেলা সবাই ঘুমোতে যাওয়ার পর, ওগো, পূজাকে নিয়ে কি করব বলো তো? ওর গায়ের রং কালো বলে পাড়া প্রতিবেশীরা ওকে অনেক কটু কথা শোনায়। তুমি এসব কানে নিও না তো। আমার পূজার মতো লক্ষ্মীমন্ত মেয়ে আর 5টা হয় না। আমার পূজার মতো ভালো মেয়ে এই রাজ্যে একটাও নেই। মেয়েটার যথেষ্ট বয়স হয়েছে, এবার তার বিয়ের জন্য ভাবতে হবে। তাছাড়া পূজার বিয়েটা না হলে তো বাকি মেয়েদের বিয়ের কথা ভাবতেও পারছি না আমরা। তুমি এবার পূজার জন্য সম্বন্ধ দেখা শুরু করো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এবার আমার মেয়েদের বিয়ে নিয়ে ভাবা উচিত। আমি কালই সব ব্যবস্থা করছি। পরদিন সকালবেলা চন্দ্রিমা মেয়েদের ঘরে যায়। পূজা, রাত্রি, শিবানী, আর কত ঘুমাবি তোরা? এবার ওঠ, কত বেলা হলো সেই খেয়াল আছে তোদের? মা পূজা, আমরা তোর বিয়ে নিয়ে ভাবছি, এতে তোর কোনো আপত্তি নেই তো? দিদির বিয়ে? কি মজা, দিদির বিয়ে হবে, অনেক মজা হবে। শিবানী আর আমি অনেক মজা করব। পরদিন পাত্রপক্ষ পূজাকে দেখতে আসে। চন্দ্রিমা পূজাকে খুব সুন্দর করে সাজিয়ে পাত্রপক্ষের সামনে হাজির করে। পূজার গায়ের রং কালো হওয়ায় পাত্রপক্ষ পূজাকে পছন্দ করে না। না 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 না, এত কালো মেয়েকে কিছুতেই আমি আমার ঘরের বউ বানাতে পারবো না। আগে যদি জানতাম এ মেয়ে এমন বিদঘুটে কালো, তবে কখনো এই বাড়িতে সম্বন্ধ নিয়ে আসতাম না। এ কেমন বাড়িতে সম্বন্ধ নিয়ে এলাম গো! ছি 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 ছি। মা, তোমার সাথে কিছু কথা ছিল আমার। আসলে রাত্রিকে আমার পছন্দ হয়েছে। তুমি রাজি থাকলে আমি রাত্রিকে বিয়ে করতে চাই। শুনেন শুনেন, আপনার মেঝো মেয়ে রাত্রিকে আমার ছেলের পছন্দ হয়েছে। আসলে দাদা, আপনার এই মেয়ে পূজাকে কেউই বিয়ে করবে না। যা গায়ের রং কালো, ছে 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 ছে। পূজার জন্য বাকি মেয়েদের ঘরে বসিয়ে রেখে কি লাভ বলুন? তাই বলছি, আপনি বরং রাত্রির কথাই ভাবুন। শুনুন, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি এখন আসতে পারেন। আমি আমার কোনো মেয়েকেই আপনার ঘরে পাঠাবো না। আমি আমার পূজাকে বিয়ে দিয়ে তারপরই বাকি মেয়েদের বিয়ের কথা ভাববো। একটা কথা মনে রাখবেন, আমি আপনার থেকে ভালো ঘরে আমার মেয়ের বিয়ে দেব। এবার আসুন আপনারা। এইসব শুনে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। দিনের পর দিন ধীরেন পূজার জন্য সম্বন্ধ নিয়ে আসে, আর প্রতিবারই পাত্রপক্ষ রাত্রিকেই পছন্দ করে। হ্যাঁ গো, এবার আমরা কি করব? কেউ তো আমাদের পূজাকে বিয়ে করছে না। এদিকে রাত্রিরও বিয়ের বয়স হয়ে গেছে। হে ভগবান, তুমি আমাদের এখন পরীক্ষায় ফেললে। মা, আমার জন্য তোমরা রাত্রিকে শাস্তি দিচ্ছ কেন? তোমরা রাত্রির বিয়ে নিয়ে ভাবো। ভগবান যদি কাউকে আমার জন্য ভেবে থাকেন, তবে কোনো একদিন তার সাথে আমার দেখা হবেই। তোমরা আমাকে নিয়ে না ভেবে রাত্রিকে নিয়ে ভাবো। ওর বিয়ের ব্যবস্থা করো মা। আমার বিয়ে যখন হওয়ার তখন হবে, এটা নিয়ে তোমরা এখন আর চিন্তা করো না। তোমরা রাত্রির বিয়ের ব্যবস্থা করো। এ তুই কি বলছিস মা? তোকে ঘরে রেখে আমি রাত্রির বিয়ে নিয়ে ভাববো? কিভাবে? ভগবানে কোন শাস্তি দিচ্ছেন আমাদের? তুমি চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, তুমি রাত্রির বিয়ের সম্বন্ধ দেখা শুরু করো, আর ভালো পরিবারে আমার বোন রাত্রির বিয়ের ব্যবস্থা করো বাবা। বাবাকে সান্ত্বনা দিয়ে পূজা ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায় মনের দুঃখটাকে হালকা করার জন্য। পূজা একটা পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে কাঁদতে শুরু করে। এমন সময় পূজা দেখতে পায় আকাশ থেকে একটা পরী নিচে নেমে আসছে, আর পরীটি নিচে একদম পূজার কাছে এসে বলতে শুরু করে, এই যে মেয়ে, তুমি এত জোরে জোরে কান্না করছো কেন? কিসের এত কষ্ট তোমার মনে? এমন বুক ফাটা কান্না? এই কান্না দেখে যে আমি আর থাকতে পারলাম না। বলো আমাকে, কেন তোমার এত দুঃখ? আমি যে তোমার ওই চোখের জল আর সহ্য করতে পারছি না।
তুমি নির্দ্বিধায় আমাকে তোমার কষ্টের কথা খুলে বলো। আমি তোমার কষ্ট লাঘব করার চেষ্টা করব। বলো মেয়ে, বলো। আমার কালো রঙের জন্য সবার কাছে আমি অবহেলিত। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। এইসব আমি আর সহ্য করতে পারছি না। পূজার কথা শুনে পরীটার পূজার উপর ভীষণ মায়া হয়। পরী কিছুক্ষণ ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে অবশেষে পরী একটা বুদ্ধি বের করে। পরী তার জাদু দিয়ে সেখানে একটা জাদুর জুতো প্রকট করে। তখন পরী সেই জুতো জোড়া পূজার দিকে এগিয়ে দেয় আর পূজাকে বলতে শুরু করে, এই নাও, এটা জাদুর জুতা। এই জুতাটা পরার সাথে সাথে তুমি বিশ্বের সবচেয়ে সুন্দর নারীতে পরিণত হবে। তোমাকে কটু কথা শোনানোর পরিবর্তে সবাই তোমার সৌন্দর্যের প্রশংসা করবে। সবাই তোমাকে অনেক ভালোবাসবে, অনেক স্নেহ করবে। কারণ পৃথিবীর মানুষ সৌন্দর্যের প্রতি অনেক আকৃষ্ট। একটু কালো হলেই তাকে কেউ পছন্দ করে না। এই জন্য আমি তোমাকে এই জাদুর জুতা জোড়া দিলাম। এই জুতা জোড়া পরে তুমি অন্য সকল মেয়ের থেকে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তুমি এই জুতা জোড়া পরে দেখো। সত্যি বলছেন পরী? এটাও কি সম্ভব? আমার এই গায়ের কালো রং, আমার এই অভিশপ্ত জীবন থেকে আমিও কি মুক্তি পেতে পারি? জানেন, ছোট থেকে গ্রামবাসী থেকে শুরু করে আমার স্কুলের মানুষজন, শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে শুধুমাত্র আমার এই কালো গায়ের রঙের জন্য কথা শুনিয়েছে। কখনো কেউ আমার সঙ্গে ভালো আচরণ করেনি। এমনকি আমার বিয়ে করার জন্য যে সকল ছেলেরা আসতো, তারাও আমাকে দেখে মন্দ কথা বলে গেছে। সত্যি এই জুতা জোড়া পরে আমি সুন্দর হতে পারবো? অবশ্যই, তুমি একদম ভেবো না। এই জুতা জোড়া তোমার চেহারা একদম পাল্টে দেবে আর তোমাকে সবচেয়ে বেশি সুন্দরী করে দেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। আজ আপনি না থাকলে আমার আর কখনোই বিয়েই হতো না। কেউ আমার সঙ্গে ভালো আচরণও করতো না। আজ আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি জানি না আপনার এই উপকারের প্রতিদান আমি কিভাবে দেব। আপনাকে মন থেকে ধন্যবাদ। আমি চিরকাল আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। তারপর পূজা জাদুর সেই জুতাটা নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে পূজার বাবা মা পূজাকে নিয়ে চিন্তা করতে থাকে, কারণ অনেক বেলা হয়ে গেছে। পূজা এখনো বাড়ি ফেরেনি। আশেপাশে কোথাও পূজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়েটা আবার কষ্টে খারাপ কিছু করে বসলো না তো? মেয়েটা গেল কোথায়? বাড়ি ফিরে দেখে রাত্রির জন্য সম্বন্ধ এসেছে। এইসব দেখে পূজা মনে মনে ভাবে, না না, আমি যদি জাদুর জুতা জোড়া পরে নেই তবে আমি রাত্রির চেয়েও সুন্দর হয়ে যাব। এতে রাত্রির সম্বন্ধ ভেঙে যেতে পারে। না না না, আমার জন্য আমার বোনকে অনেক কষ্ট পেতে হয়েছে। আমি এই জুতা জোড়া এখন কিছুতেই পরবো না। আমার বোনের বিয়েটা হয়ে যাক, তারপর না হয় ভেবে দেখবো। পূজা, এসেছিস মা? তোকে কোথায় কোথায় খুঁজেছি, কোথায় চলে গিয়েছিলি? দেখ মা, এইসব নিয়ে মোটেও মন খারাপ করবি না। আমরা তোর জন্য অবশ্যই ভালো একটা ছেলে দেখব। তুই কখনো নিজেকে ছোট মনে করবি না। তোর গায়ের রং কালো হলে কি হবে? তুই মনের দিক থেকে কত সুন্দর সেটা তো আমরা সবাই জানি। তুই আমার সবচেয়ে আদরের মেয়ে। মা, আমি জানি। তোমরা এসব নিয়ে চিন্তা করো না। দেখবে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেছে। এখন আমরা আমাদের রাত্রির বিয়েটা আনন্দ করে দেই। হ্যাঁ মা, তুই একদম ঠিক বলেছিস। ভগবান একদিন আমাদের সব কিছু ঠিক করে দেবে। ভগবান কখনো কারো সঙ্গে খারাপ হতে দেন না। আর আমরা তো কখনো কারো কোনো খারাপ করিনি, তাই আমাদের সঙ্গেও কখনো কোনো খারাপ হবে না, এটা আমিও বিশ্বাস করি। পূজা পরীর দেয়া জাদুর জুতা জোড়া নিজের ঘরে লুকিয়ে রাখে। এদিকে বেশ ধুমধাম করে রাত্রির বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। হঠাৎ ধীরেন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। মেয়ের বিয়েতে অনেক বেশি টাকা খরচ হওয়ায় তাদের সংসারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। একদিন রাজা মহেন্দ্র বার্তা পাঠায়, শোনো শোনো শোনো,
রাজসভায় এক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নেচে গেয়ে যে রাজার মন জয় করতে পারবে তাকে 500 স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। শোনো শোনো শোনো। মন্ত্রীর এলান শুনে পূজা ঠিক করে সে রাজসভায় যাবে। পরীর দেয়া সেই জাদুর জুতা জোড়া পরে তারপর সেখানে যাবে। যেই ভাবা সেই কাজ। পূজা পরীর দেওয়া জুতা জোড়া বের করে পরে নেয়। সঙ্গে সঙ্গে আশ্চর্যভাবে তার পুরো চেহারা পরিবর্তন হয়ে যায়। পূজা পৃথিবীর সবচেয়ে সুদর্শন নারীতে পরিণত হয়। পূজা রাজসভায় উপস্থিত হলে সবাই পূজার রূপে মুগ্ধ হয়ে যায়। পূজার রূপে মুগ্ধ হয়ে রাজা পূজাকে 500 স্বর্ণ মুদ্রা উপহার দেন। পূজা বাড়ি ফিরে আসে। পূজাকে দেখে পূজার মা অবাক হয়ে যায়। এ আমি কি দেখছি? আমাদের পূজা এত সুদর্শন হলো কি করে? আমি স্বপ্ন দেখছি না তো? কি করে হলো এসব? এই পূজা, তুই এত সুন্দর কি করে হলি মা? বল আমাকে। এক পরীর সাথে দেখা হয়েছিল আমার ভাগ্যক্রমে। পরী আমাকে এই জাদুর জুতা জোড়া দিয়েছে। এই জাদুর জুতা পরার সাথে সাথে আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন নারীতে পরিণত হয়েছি মা। এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এখন আর তোকে নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। এবার অনেক ভালো ঘরে তোকে বিয়ে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারবো। আজ যে আমার বড় আনন্দের দিন মা। এই দিনটা দেখার জন্য সেই কবে থেকে অপেক্ষা করেছিলাম। সত্যি আজ আমার আনন্দের সীমা নেই। পূজার মা অনেক খুশি ছিলেন। অন্যদিকে রাজা মহেন্দ্র পূজার কথা কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না। যতই তার কথা ভাবছে ততই মুগ্ধ হচ্ছে। মুগ্ধতায় এতটাই বিভোর ছিলেন তিনি, মেয়েটার নামটাও জিজ্ঞেস করেননি। একদিন রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন। কে ছিল সেই রূপবতী? কি নাম তার? কি তার পরিচয়? এক্ষুনি সেই মেয়েকে খুঁজে বের করে আমার সামনে উপস্থিত করো মন্ত্রী। যথাজ্ঞা মহারাজ, আমি এখনই রাজ্যের সর্বত্র এলান করে দিচ্ছি। শোনো শোনো শোনো, রাজসভায় নৃত্য পরিবেশন করে যে মহারাজের মন জয় করেছিল তার সন্ধান যদি কেউ দিতে পারো তবে তাকে 100 স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। শোনো শোনো শোনো। রাজ্যের সর্বত্র এই খবর পৌঁছে যায়, কিন্তু কেউই সেই মেয়ের সন্ধান দিতে পারছিল না। এদিকে চন্দ্রিমা ভয় পেয়ে যায়। সে পূজাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে পূজা মা, তুই কোনো গন্ডগোল করিসনি তো? রাজা বোধহয় পরীর দেওয়া জুতা জোড়ার ব্যাপারে জেনে গেছে। এবার কি হবে? রাজার হাত থেকে আমি তোকে কিভাবে বাঁচাবো মা? তুমি এত চিন্তা করো না মা, আমি নিজেই রাজসভায় যাব। ঘটনাটা আমাকে জানতেই হবে। এই বলে পূজা রাজসভায় হাজির হয়। রাজা মহেন্দ্র পূজাকে দেখে চোখ সরাতেই পারছিল না। রাজা তখন পূজাকে জানায়, শোনো মেয়ে, আমি তোমার রূপে মুগ্ধ। কি তোমার নাম? কি তোমার পরিচয়? বলো আমাকে সব। আমার নাম পূজা। এই রাজ্যের এক খুবই সাধারণ প্রজার মেয়ে আমি। আমি যদি কোনো অপরাধ করে থাকি তবে ক্ষমা করবেন মহারাজ। কি বলছো তুমি এসব? তোমার রূপের সাথে সাথে তোমার ব্যবহারেও মুগ্ধ আমি। তুমি এখন আসতে পারো। তোমার সঙ্গে খুব শীঘ্রই আমার আবার দেখা হবে। রাজা মহেন্দ্র অনেক খুশি ছিলেন। তিনি পূজাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরদিন সকালবেলা ধীরেনের বাড়িতে রাজসভা থেকে সম্বন্ধ যায়। ধীরেন আর চন্দ্রিমা হাসি মুখে মেয়েকে মহেন্দ্রের হাতে তুলে দেয়। ধুমধাম করে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। তারপর তারা দুজন সুখে শান্তিতে তাদের সংসার করতে থাকে। কারো অবস্থা নিয়ে হাসি ঠাট্টা করা মোটেও উচিত নয়। অবস্থা সব সময় সবার এক রকম থাকে না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করলে ভগবান নিশ্চয়ই ভালো সময়ের সন্ধান দেন। তাই আমাদের সকলের উচিত ধৈর্য ধারণ করা আর অন্যের খারাপ অবস্থায় তাকে কখনোই নিন্দা না করা। বন্ধুরা, আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।